আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি তোমাদেরকে বাংলা পড়াবো। সবাই তোমাদের বাংলা বইটি বের করো। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 11 পৃষ্ঠার অনুশীলনী পর্যন্ত, 1 থেকে 3 নং পর্যন্ত। আজকে আমরা পড়বো বাংলা বইয়ের 12 পৃষ্ঠা থেকে। ঠিক আছে? তো সবাই বইয়ের 12 পৃষ্ঠা বের করো। 4 নংয়ে দেয়া আছে যে শূন্যস্থান পূরণ করি। ক নাম্বার আছে, বকুল বলল আমি তোমাকে দেশ মতো ভালোবাসি। আমরা যখন গল্পটি পড়েছি তখন আমরা পড়েছি শিমুল, বকুল ও পারুল রাজার 3 কন্যা ছিল। শিমুল হচ্ছে বড় কন্যা, যে বলেছিল যে রাজাকে সে কিসের মতো, চিনির মতো ভালোবাসে। বকুল বলেছিল মিষ্টির মতো ভালোবাসে, আর পারুল বলেছিল নুনের মতো ভালোবাসে। তাহলে এখানে কত বলছে, বকুল বলল আমি তোমাকে দেশ মতো ভালোবাসি, এখানে হবে মিষ্টির মতো ভালোবাসি। তারপর আছে দেখো খ, রাজা একটু দেশ হাসলেন, রাজা একটু মুচকি হাসলেন। পারুলকে পাঠানো হলো দেশ, পারুলকে পাঠানো হলো বনবাসে। পারুল ফিরে আসে, রাজ্যে সবার মুখে দেশ ফুটলো, হাসি ফুটলো। এভাবে তোমরা শূন্যস্থানগুলো পড়বে। তারপরে 5 নং-এ আছে ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। এখানে সঠিক উত্তর দেয়া আছে 4টি, তোমরা লিখবে। সঠিক উত্তর লেখার নিয়ম তোমাদেরকে আমরা শিখিয়েছি। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি, এখানে বলছে সঠিক উত্তরটি লেখার জন্য। তাহলে তোমরা ক নাম্বার দিয়ে সরাসরি সঠিক যে উত্তরটি আছে ওইটি তোমরা লিখে ফেলবে। ঠিক আছে? আর যদি বলা হতো যে সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন ব্যবহার করো, তাহলে তোমরা পুরোটা উঠাবে, প্রশ্ন এবং উত্তরগুলো সহ, অপশনসগুলো সহ উঠাবে, উঠিয়ে সঠিকটার উপরে টিক মার্ক দিবে। তো এখানে দেখো আছে ক, কে রাজাকে কিরকম ভালোবাসে, সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল? প্রথম কন্যা শিমুল ছিল। শিমুল কি বলেছিল? আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তাহলে এখানে হবে আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। খতে আছে রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল? আমরা পড়েছিলাম পরীরা। পরীরা রাজার মেয়েকে একটি বাড়ি বানিয়ে দিয়েছিল এবং ছোট ছোট চারা গাছ এনে একটি বাগান তৈরি করে দিয়েছিল। তারপর গতে আছে আমাকে চিনতে পেরেছে, রাজাকে এই প্রশ্ন কে করলো? পারুল এই প্রশ্ন করেছিল রাজাকে। তাহলে এখানে হবে পারুল। ঘতে আছে রাজা খুব খুশি হলেন কেন? রাজা যখন পারুলের বাড়িতে গিয়েছিল তখন সাজানো খাবার দেখে সে খুশি হয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? সাজানো খাবার দেখে। 6 নং-এ দেখো আছে মুখে মুখে উত্তর বলি। এগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তোমরা ছোট করে মূল যে উত্তরটি আছে ওটি তোমরা লিখবে। তো দেখো আমি তোমাদের একটু মুখে মুখে পড়িয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো লিখবে। কতে আছে শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কি? আমরা এই গল্পটি পড়েছি যে শিমুল, বকুল ও পারুল এরা রাজার 3 কন্যা। গল্পে এরা 3 জনই বোন, বা শিমুল, বকুল, পারুল এরা 3 জন বোন, গল্পে এরা রাজার 3 কন্যা। এভাবে যেভাবে তোমরা গুছিয়ে লিখো। তারপর খতে আছে মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কি ছিল? তোমরা লিখবে রাজার মেয়েদের কাছে প্রশ্নটা ছিল কে তাকে কি রকম ভালোবাসে। গতে আছে শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন? শিমুল আর বকুল বলেছিল, একজন বলেছিল চিনির মতো, একজন মিষ্টির মতো। তখন এই উত্তর শুনে রাজার মুখে হাসি ফুটে উঠেছিল। তাহলে আমরা গুছিয়ে কিভাবে লিখব? শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার মুখে হাসি ফুটলো। ঘতে আছে তোমাকে আমি নুনের মতো ভালোবাসি, এই কথা কে বলেছিল? তোমরা কিভাবে লিখবে? তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এই কথা পারুল বলেছিল। ওতে আছে রাজা ছোট কন্যাকে কি করলেন? রাজা ছোট কন্যার উত্তর শুনে রাগ করে তাকে বনবাসে পাঠিয়েছিলেন। বা তোমরা একটু গুছিয়ে লিখতে পারো, রাজা তার ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাগ করে তাকে গভীর জঙ্গলে বনবাসে পাঠিয়েছিল। তারপর আছে দেখো চতে, বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিয়েছিল? হরিণ, খরগোশ, ময়ূর, যে পশু পাখিরা ছিল তারা। ছতে আছে খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? যখন কোনো খাবারে নুন ছিল না তখন নুন ছাড়া খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হয়েছিল। বর্গীয় জতে আছে তিনি কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন? নুন ছাড়া খাবার খেতে না পেরে রাজা তার নিজের ভুল বুঝতে পারলেন, বা নুন ছাড়া খাবার খেতে না পেরে নুনের গুরুত্ব বুঝতে পেরে রাজা তার ভুল বুঝতে পারলেন। তারপর যদি আছে রাজ্যে আবার সুখ এলো কেন? রাজার ছোট কন্যা পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যে আবার সবার মুখে হাসি ফুটলো, বা রাজ্যে আবার সুখ এলো। তারপর 7 নং-এ আছে দেখো উত্তরগুলো লিখি। কতে আছে কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? তোমরা এগুলো একটু সুন্দর করে গুছিয়ে লিখবে। দেখো তোমরা কিভাবে লিখবে? রাজার প্রশ্নের উত্তরে ছোট কন্যা পারুল বলল যে
সে তাকে নুনের মতো ভালোবাসে। ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গিয়েছিল। বনবাস বলতে কি বোঝায়? আমরা শব্দার্থে পড়েছি বনবাস শব্দের অর্থ বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। এখানে প্রশ্ন বলেছে, আমরা একটু সুন্দর করে গুছিয়ে লিখব। বনবাস এক ধরনের শাস্তি। কারো হুকুমে কোনো গভীর জঙ্গলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া সম্পূর্ণ একা বাস করাকে বনবাস বলে। তারপর গতে আছে পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো। দেখো, যখন পারুল বনে ছিল তখন তার সাথে কারা কারা দেখা করতে এসেছিল আমরা জানি। গল্পটি যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম পশু পাখিরা এসেছিল। তাহলে আমরা কিভাবে লিখবো? বনবাসে পারুল একদম একা। এ সময়ে পারুলের সঙ্গে দেখা করতে বনের পশু পাখিরা এলো। ঘতে আছে পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? পারুল রাজার ভুল ভাঙাতে চেয়েছিল। রাজা যেন তার নিজের ভুল বুঝতে পারে, তাই পারুল কোনো খাবারে নুন দিল না বা দেয়নি। ও দিয়েছে খাবার বিস্বাদ হয়েছিল কেন? নুন না দেওয়ার কারণে খাবার বিস্বাদ হয়েছিল। তাহলে আমরা লিখবো রাজা যাতে তার ভুল বুঝতে পারে সেজন্য পারুল কোনো খাবারে নুন দেয়নি। নুন না দেওয়ার কারণে খাবার বিস্বাদ হয়েছিল। তারপর চতে আছে রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন? রাজা তার নিজের ভুল বুঝতে পেরে মেয়েকে জড়িয়ে ধরেছিল। তাহলে আমরা গুছিয়ে কিভাবে লিখবো? পারুলের বুদ্ধির ফলে রাজা নিজের ভুল বুঝতে পারলেন। রাজা নিজের ভুল বুঝতে পেরে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর ঝতে আছে পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো? পারুল রাজ্যে ফিরে আসায় তার মা অর্থাৎ রানী সহ তার যে দুই বোন শিমুল ও বকুল সহ রাজ্যের সবাই খুশি হয়েছিল। 8 নং-এ খেয়াল করো, কথাগুলোর উত্তর জেনে নেই। কতে আছে উজির শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি? আমরা শব্দার্থ পড়েছিলাম উজির শব্দের অর্থ মন্ত্রী। তাহলে আমরা কতে লিখতে পারি? উজির শব্দের বদলে আমরা মন্ত্রী ব্যবহার করতে পারি। তারপর পাইক শব্দের বদলে আমরা সৈন্য ব্যবহার করতে পারি। পাইক শব্দের তো পড়েছিলাম পেয়াদা বা লাঠিয়াল বা সৈন্য। তারপর গতে হুকুম শব্দের মতো আমরা আরেকটি শব্দ পারি, এটা হচ্ছে হুকুম মানে হচ্ছে আদেশ বা নির্দেশ। তারপর 9 নং আছে গল্পটি মুখে মুখে বলি। আমরা গল্পটি অলরেডি পড়ে ফেলেছি। তাহলে তোমরা কি করবে? শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং 7 নং-এর প্রশ্নগুলো তোমরা সবগুলো সুন্দর করে শিখে লিখবে। তাহলে আজকে তোমাদের পড়া থাকবে হচ্ছে বাংলা পড়া থাকবে তোমাদের 12 থেকে 13 পৃষ্ঠা এর 4 থেকে 9 নং পর্যন্ত। তাহলে আজকে তোমাদের পড়া কি থাকছে? বাংলা বই পৃষ্ঠা 12 থেকে 13 এর 4 থেকে 9 নং পর্যন্ত আমি তোমাদেরকে সবগুলো পড়া পড়িয়েছি। আজকে তোমাদের পড়া এই পর্যন্তই। তো তোমরা ভালো করে পড়াগুলো শিখবে, শিখে সুন্দর করে খাতায় লিখে নেবে। তো প্রতিদিনের পড়াটা অবশ্যই তোমরা সুন্দর করে পড়ে নিবে। একদম তোমাদের পড়াশোনা নিয়ে খেয়ালিপনা করলে চলবে না। তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা হবে, অবশ্যই তোমাদের পড়াগুলো প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়তে হবে। তোমাদের যেহেতু ফাইনাল সেমিস্টারে পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে, এজন্য তোমাদের একটু গুরুত্ব সহকারে পড়া উচিত। না হলে কিন্তু তোমাদের বয়স শেষ হবে না। ফাইনাল সেমিস্টারের সিলেবাস শেষ না হলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে না। এজন্য তোমাদের অবশ্যই পড়াগুলো সুন্দর করে ভালো করে পড়ে নিতে হবে। তো আজকে তোমাদের পড়া এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীদের প্রাথমিক গণিত বইটি পড়াবো। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমরা 12 পৃষ্ঠা থেকে পড়েছিলাম। আজকে আমরা 13 পৃষ্ঠার কিছু সংখ্যার তুলনা দেখব। দেখো এখানে আছে 2 সংখ্যার তুলনা। কোন সংখ্যাটি বড়, 3680 নাকি 5400? দেখো এখানে মিনা এবং রেজার কি কিছু কথোপকথন দেওয়া আছে। রেজা বলছে আমরা কিভাবে তুলনা করতে পারি। মিনা বলছে আমরা যখন দ্বিতীয় শ্রেণীতে সংখ্যার তুলনা করেছিলাম তখন দশক স্থান থেকে তুলনা করেছিলাম।
অর্থাৎ আমরা সবচেয়ে বড় স্থানীয় মান হাজার শত থেকে তুলনা করব, মানে সবচেয়ে বড় স্থানীয় মান যেটা হবে শত বা হাজার, সেখান থেকে আমরা তুলনা করব। রেজা বলছে এক্ষেত্রে সবচেয়ে বড় স্থানীয় মান হচ্ছে হাজার, 3680 এবং কি 5400। এখানে মিনা বলছে এক্ষেত্রে হাজারের স্থানে 3 থেকে কি 5 সংখ্যাটি বড়, কাজেই আমরা বলতে পারি 3680 থেকে 5400 বড়। নিচের দুইটি সংখ্যা তুলনা করো, 2370 এবং 2320। রেজা বলছে এটি খুব সহজ, আমরা একে একে সবচেয়ে বড় স্থানীয় মান থেকে সবচেয়ে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে হাজারের স্থান, তারপর শতকের স্থান, এরপর দশকের স্থান এবং সবশেষে এককের স্থান। তাহলে আমরা এভাবে করতে পারি। হাজারের স্থান ও শতকের স্থান কি একই আছে, দেখো এখানে আছে 2300, এখানে দেখো আছে হাজারের ঘরে 2 আছে, এটাতেও হাজারের ঘরে 2 আছে, এখানেও হাজারের ঘরে 3 আছে, এখানেও হাজারের ঘরে 3 আছে। এখানে দেখো দশকের ঘরে 7 আছে, এখানে দেখো দশকের ঘরে 2 আছে। তাহলে 2 বড় না 7 বড়? যেহেতু 7 বড়, তাহলে আমরা লিখতে পারি দশকের স্থানের অঙ্ক তুলনা করি 2 থেকে 7 বড়। তাহলে 2320 থেকে 2370 বড়। দেখো এখানে আমরা তুলনা করলাম, তাহলে এই পৃষ্ঠায় আমরা যখন আমরা তুলনা করব তখন আমরা নিচের চিহ্ন ব্যবহার করতে পারি। এইখানে দেখো দুইটি চিহ্ন আকারে দেওয়া আছে, এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন, এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন। 2320 থেকে 2370 কি বড়, তাহলে আমরা বড়র দিকে কি বড় চিহ্নটা দিব, মানে বৃহত্তম চিহ্ন দিব। এবং 3680 থেকে 5400 কি ছোট, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন। আমরা এভাবে ক্ষুদ্রতম চিহ্ন লিখব। এখন দেখো নিচে আছে 1 নম্বর, নিচের সংখ্যাকে তুলনা করি এবং খালি ঘরে ক্ষুদ্রতম বা বৃহত্তম লিখি। দেখো আমি এখানে বোর্ডে লিখেছি 100 খালি ঘর 99। আমরা লিখব যেহেতু 100 থেকে 99 ছোট, যেহেতু এটা এই চিহ্নটির নাম হচ্ছে যেহেতু, আমরা সুতরাং লিখি এভাবে, আর যেহেতু লিখি এভাবে, উপরে 2টা ফুটা দিয়ে নিচে একটা ফুটা দিলে হবে যেহেতু। যেহেতু 100 থেকে 99 কি ছোট, 100 থেকে 99 কি বড় না, 100 থেকে 99 ছোট, তাহলে আমরা লিখব বৃহত্তম চিহ্ন, মানে আমরা লিখব বৃহত্তম চিহ্ন, মানে 100 দিকে কি চিহ্নটা 100 দিকে থাকবে, মানে বড় সংখ্যাটার দিকে থাকবে, তাহলে এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন। দেখো এখানে আছে আবার 2 নম্বরে আছে 199 খালি ঘর 200। 199 থেকে কি 200 বড়, তাহলে আমরা এখানে কি ক্ষুদ্রতম চিহ্ন লিখব। এখানে আমরা কি চিহ্ন লিখব? ক্ষুদ্রতম। 199 কি ক্ষুদ্রতম, আর 100 কি বৃহত্তম, তাহলে আমরা 100 লিখব বৃহত্তম। তাহলে এভাবে আমরা কি বাকি যে 8 পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে ফেলবো। এই অঙ্কগুলো আমরা প্রথম সেমিস্টারে আগেও করেছিলাম, এখন আমরা আবার করছি। আমি তোমাদের 2টা অঙ্ক দেখিয়ে মনে করিয়ে দিলাম, তোমরা বাসায় কি 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবে। এখন দেখো 2 নম্বরে আছে আমরা নিচের সংখ্যাগুলোকে তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। দেখো এখানে আছে সংখ্যা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। একটি সংখ্যা দেওয়া আছে 199 ও 200। 199 থেকে 200 কি বড়, তাহলে এখানে ছোট প্রতীক ব্যবহার করেছি, মানে 199 হচ্ছে ছোট, ক্ষুদ্রতম চিহ্ন। আবার আমরা আলাদাভাবেও যদি করি, যে সংখ্যাটা বড় আমরা তীর চিহ্নটা সেই দিকে দিব, যে সংখ্যাটা বড় সেই দিকে দিব, তাহলে কি আমরা সহজে করতে পারবো। এখানে দেখো 200 বড় বলে আমরা 200-র দিকে চিহ্নটা দিলাম, এখানে দেখো 200 বড় বলে আমরা 200-র দিকে দিলাম, তাহলে লিখবো ছোট থেকে বড়, 199 আগে লিখবো, 200 পরে লিখবো এবং আমরা ক্ষুদ্রতম চিহ্ন দিব। আর এখানে বড় থেকে ছোট মানে 200 আগে লিখবো এবং কি 199 ছোট, তাই এখানে বৃহত্তম চিহ্ন দিব। এভাবে দেখো আমি এখানে তোমাদের 1 নম্বর প্রদত্ত সংখ্যাটা লিখলাম। 1 নম্বর প্রদত্ত সংখ্যা আছে 530, 529। এখানে দেখো কোনটা ছোট কোনটা বড়। আমরা যদি শতকের স্থান তুলনা করি তাহলে 5 5 কি সমান, তারপর আমরা দশকের স্থান তুলনা করলে 3 বড় 2 ছোট, তাহলে এখানে কোনটা বড়? 3 সংখ্যাটা বড়, মানে 530 বড়। তাহলে আমরা প্রথমে কি ছোট সংখ্যাটা লিখব, ছোট থেকে বড়, তাহলে আমরা লিখব 529
পরে আমরা কি কোন চিহ্ন দিব? ক্ষুদ্রতম চিহ্ন দিব। ক্ষুদ্রতম চিহ্ন দিলাম 529, তারপরে কি হতো 530। তাহলে এটা হলো ছোট থেকে বড়। আমরা সাজিয়ে লিখলাম। এখানে আমরা লিখব বড় থেকে ছোট, মানে বড় হচ্ছে 530, আমরা বড় আগে লিখব। তারপর দেখো আমরা বৃহত্তম চিহ্ন দিব, তারপর আমরা ছোটটা লিখব, মানে 529 লিখব। এভাবে দেখো আমরা আরো যদি দুই একটা অঙ্ক করি, দেখো আমরা 2 নম্বর অঙ্কটা যদি করি, দুই নম্বর অঙ্কে আছে 1111 1109। তাহলে এখানে আমরা ছোট থেকে বড় লিখব। ছোট সংখ্যা কোনটা? হাজারের ঘরে 1 আছে দুইটারই, শতকের ঘরেও 1 আছে দুইটারই, তাহলে দুইটা কি সমান। তাহলে দশকের ঘরে দেখব এখানে আছে 1, এখানে আছে 0, 0 থেকে কি 1 বড়, তাহলে এটা হবে বড়, এটা হবে ছোট। তাহলে আমরা প্রথমে ছোট সংখ্যাটা লিখব 1109। তারপর দেখো 1109 যেহেতু ছোট, আমরা ছোট প্রতীক ব্যবহার করব। তারপর আছে 1111, এটা হচ্ছে বড়। আমরা এখন দেখো যদি আমরা ছোট থেকে বড়কে, বড় থেকে ছোট বানাই, তাহলে কি আমাদের ঘুরিয়ে ফেলতে হবে, মানে লেখাটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। এখানে বড় হচ্ছে 1111, আমরা 1111 আগে লিখব এবং বড় প্রতীক ব্যবহার করব। এবং ছোট হচ্ছে 1109, আমরা 1109 পরে লিখব। এভাবে দেখো আমরা কি দুইটা প্রদত্ত সংখ্যাকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আকারে প্রতীক ব্যবহার করে সাজালাম। তাহলে তোমরা বাকি যে 4টা আছে, মানে 6টা পর্যন্ত তোমাদের থাকবে, সেগুলো তোমাদের SW থাকবে। তোমরা সুন্দরভাবে বাসা খাতায় করে ফেলবে। আজকের পর আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ যে পড়াগুলো পড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমরা খুব সুন্দর করে পড়েছো। আজকে আমি ইংলিশ তোমাদেরকে পড়াবো পেজ 6 থেকে 11 পর্যন্ত। তো সবাই এই ইংলিশ ফর টুডে বোর্ড বইটির পেজ 6-এ যাও। এই পেজ 6 থেকে 11 পর্যন্ত তোমাদের যে ওয়ার্ড মিনিংগুলো আছে, তোমরা অনেক ওয়ার্ড মিনিং পারো, সহজ সহজ থাকে। এর মধ্যে যেগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে, এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা একটু খেয়াল করো। সবাই বোর্ডে খেয়াল করো। দেখো, ডায়ালগ। ডায়ালগ শব্দের অর্থ হচ্ছে সংলাপ বা কথোপকথন। ডায়ালগ শব্দের অর্থ হচ্ছে সংলাপ বা কথোপকথন। নিউ নতুন, হোয়ার কোথায়, ফ্রম থেকে, টক কথা বলা, অ্যাবাউট সম্পর্কে, লিভ বাস করা, নিয়ার নিকটে, হাউস বাড়ি, সরি দুঃখিত, ইনভাইট দাওয়াত করা বা আমন্ত্রণ করা, পার্টনার সঙ্গী। তারপর খেয়াল করো, কাউন্ট গণনা করা, মিসিং বাদ পড়া, ট্রেস চিহ্ন, কমান্ড আদেশ, ইনস্ট্রাকশন নির্দেশনা, ইনসাইড মধ্যে, বোর্ড বোর্ড, ডাস্টার মুছনি, চক খড়িমাটি বা চক, ফ্ল্যাগ পতাকা, টেক নেওয়া বা লোয়া, ক্লিন পরিষ্কার করা বা মোছা, ড্র আঁকা, রেস উঠানো, হ্যান্ড হাত, স্ট্যান্ড দাঁড়ানো, টাচ স্পর্শ করা, এক্সারসাইজ ব্যায়াম করা, ইট খাওয়া, ফ্রুট ফল, ড্রিঙ্ক পান করা, ওয়াটার পানি, গো যাওয়া, স্লিপ ঘুমানো, আর্লি তাড়াতাড়ি, পিকচার ছবি। এই যে ওয়ার্ড মিনিং গুলো তোমাদেরকে আমি পড়িয়েছি, এই সবগুলো ওয়ার্ড মিনিং তোমরা সুন্দর করে খাতায় উঠাবে, উঠিয়ে সুন্দর করে এগুলো পড়ে নিবে। তোমরা পড়ে SW খাতায় লিখবে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং লিখে সোজা করে সুন্দর করে সবগুলো ওয়ার্ড মিনিং তোমরা খাতায় উঠাবে, ঠিক আছে? দেখো পেজ 6-এ সবাই যাও। এখানে দেয়া আছে উপরে ইউনিট 3-তে ডায়ালগ অর্থ কথোপকথন আমরা পড়েছি বা সংলাপ, কিয়া রিয়া এন্ড মাসুক। এখানে যে সংলাপটি বা কথোপকথনটি আছে, কার কার মাঝে? কিয়া রিয়া আর হচ্ছে মাসুক, তিনজনের মধ্যে। এখানে অ্যাক্টিভিটি এতে দেয়া আছে লিসেন এন্ড সে, অর্থাৎ লিসেন অর্থ কি? শোনা, এন্ড সে বলা।
শোনো এবং বলো। হুজ দ্যাট? এখানে মাসুক জিজ্ঞাসা করতেছে ইয়েকে, রিয়াকে, যে হুজ দ্যাট, ওইটি কে? তখন রিয়া বলছে দ্যাটস কিয়া, ও হচ্ছে কিয়া। শি ইজ এ নিউ স্টুডেন্ট। আমরা পড়েছি নিউ অর্থ কি? নতুন। নিউ অর্থ নতুন। তাহলে শি ইজ এ নিউ স্টুডেন্ট অর্থাৎ এটা বাংলা হবে সে একজন নতুন ছাত্রী। যেহেতু কিয়া একটি মেয়ে তাহলে হবে ছাত্রী। তারপর অ্যাক্টিভিটি বি তে আছে লিসেন এন্ড সে, শোনো এবং বলো। এখানে দেখো মাসুক বলতেছে হ্যালো, ওহে কিয়া, আই এম মাসুক, আমি মাসুক। হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? তখন কিয়া বলছে আই এম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে এসেছি। অ্যান্ড ইউ? এবং তুমি? তখন মাসুক বলছে আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। অ্যান্ড সো ইজ রিয়া, এবং রিয়াও। অর্থাৎ রিয়া এবং মাসুক দুজনেই সিলেট থেকে এসেছে। আর কি আসছে কোথা থেকে? কি আসছে খুলনা থেকে। ঠিক আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে দেয়া আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ যুগল কাজ। টক অ্যাবাউট হোয়ার ইউ আর ফ্রম, তুমি কোথা থেকে এসেছো সেই সম্পর্কে কথা বলো। ঠিক আছে। এখানে যে সংলাপগুলো দেয়া আছে এগুলো তোমরা সুন্দর করে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা পড়বে। তারপর তোমরা খেয়াল করো পেজ 7। পেজ 7 এ আছে ডায়লগ, কিয়া, রিয়া এন্ড মাসুকের মধ্যে ডায়লগ আবার কথা হবে। অ্যাক্টিভিটি এতে আছে লিসেন এন্ড সে, শোনো এবং বলো। এখানে জিজ্ঞাসা করেছে রিয়া যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার কোথায়, ডু ইউ লিভ তুমি বাস করো। তখন কিয়া বলছে আই লিভ, আমি বাস করি, নিয়ার নিকটে, দ্য স্কুল বিদ্যালয়ে। কিয়া কি বলেছে? আই লিভ নিয়ার দ্য স্কুল, আমি বিদ্যালয়ের নিকটে বাস করি। তারপর অ্যাক্টিভিটি বি তে দেয়া আছে লিসেন এন্ড সে, শোনো এবং বলো। তোমরা দেখো সবাই খেয়াল করে, উড ইউ লাইক টু কাম টু মাই হাউস, তুমি কি আমার বাড়িতে আসতে চাও বা আসবে? তখন কিয়া বলছে আই উড লাইক দ্যাট, আমি আসবো বা আমি আসতে চাই, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। তারপর মাসুক বলছে সরি, দুঃখিত, বাট আই কান্ট, আমি পারবো না। তারপর আছে দেখো অ্যাক্টিভিটি সি তে অ্যাক্ট অর্থ অভিনয় করা। দা ডায়লগ কথোপকথনটি, ইনভাইট এ পার্টনার, একজন সঙ্গীকে আমন্ত্রণ করো, টু ডু সামথিং কিছু করতে। তাহলে এখানে বলছে যে উপরে যে তোমার অ্যাক্টিভিটিটি দেয়া আছে সংলাপগুলো কথোপকথন কিয়া, রিয়া আর মাসুকের মধ্যে, এই কথোপকথনটি এই ডায়লগটি তোমাদেরকেও অ্যাক্টিং করতে বলছে, আই মিন অ্যাক্ট করে দেখাইতে বলছে। ঠিক আছে। তো তোমরা এগুলো কি করবে? একজন পার্টনারকে বলবে এবং তাকে নিয়ে তোমরা এগুলো কথা বলবে। উড ইউ লাইক টু প্লে উইথ মি, এটা হচ্ছে একটি কোয়েশ্চেন। তারপর সে উত্তরে বলছে ইয়েস আই উড লাইক দ্যাট। যদি কেউ তোমাকে প্রশ্ন করে উড ইউ লাইক টু প্লে উইথ মি, তখন তুমি অ্যানসারে কি বলবে? ইয়েস আই উড লাইক দ্যাট। ঠিক আছে। তারপর আছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, সরি বাট আই কান্ট। উপরে যে ডায়লগটি দেয়া আছে এটি তোমরা কি করবে? একজনকে নিয়ে তোমরাও কথোপকথনটি বলবে। তারপর দেখো তোমাদের পেজ 8, পেজ 8 ইউনিট 4, এখানে নাম্বারস দেয়া আছে কতগুলো 1 2 3 4। তোমরা এই 1 2 3 4 এই নাম্বারসগুলো পারো, আগে থেকেই পারো। এখানে অ্যাক্টিভিটি এতে বলছে সে বলো, কাউন্ট গণনা করো, এন্ড এবং রাইট লিখো দ্য নাম্বার সংখ্যাগুলো। অর্থাৎ তোমাদেরকে অ্যাক্টিভিটি এতে বলছে এই সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লিখো। তারপর অ্যাক্টিভিটি বিতে বলছে সে বলো, ট্রেস চিহ্ন, এন্ড রাইট এবং লিখো। এখানে তুমি চিহ্নগুলো দেখবা, বলবা এবং লিখবা। 1 2 3 4 এগুলো তোমরা পারো। এখানে অ্যাক্টিভিটি সি তে দেয়া আছে রাইট দ্য মিসিং নাম্বারস অর ওয়ার্ড। এখানে যে মিসিং নাম্বারটা আছে অর্থাৎ যেই সংখ্যাটি বাদ পড়েছে এই সংখ্যাটি তোমরা এখানে লিখবে 1, তারপর এখানে একটি সংখ্যা মিসিং আছে, তারপর 3, তারপর একটি সংখ্যা মিসিং আছে, তারপর 5। তাহলে আমরা 1 এর পরে 2 লিখব, 3 এর পরে 4 লিখব, তারপর 5 আছে। ঠিক আছে। তারপর এখানে দেখো একটা মিসিং নাম্বার আছে নেই, তারপর 2 3। তাহলে এখানে কি হবে? 1। তোমরা বানান করে লিখবে 1, তারপর 2 3
তারপর কি হবে 4 5 FOUR 4, তারপর FIVE 5। এগুলো তোমরা অবশ্যই পারো, সুন্দর করে নিজেদের মতো করে লিখে নিবে। তারপর পেজ 9 এ আছে, দেখো খেয়াল করো, কারসিভ অর্থ টানা হাতের লেখা, স্মল লেটারস টানা হাতে ছোট হাতের অক্ষরে আর কি তোমরা পড়বে। দেখো অ্যাক্টিভিটি এতে আছে লুক এন্ড সে, দেখো এবং বলো, ট্রেস চিহ্ন ইন দা ইয়ার, অর্থাৎ ফাঁকা ফাঁকা করে যে বর্ণগুলো দেয়া আছে, এই বর্ণগুলো তোমরা কি করবে, এই চিহ্নগুলো দেখবে এবং বলবে। এখানে ABCD, এই যে ছোট হাতের বর্ণ কিন্তু, ঠিক আছে, এটা ছোট হাতের বর্ণ, এটা কিন্তু এটার সাথে এর সাথে যেটা আছে এটা হচ্ছে কি টানা হাতের লেখা, টানা হাতের বর্ণ, ঠিক আছে। তারপর অ্যাক্টিভিটি বি তে আছে ট্রেস এন্ড রাইট, মানে এই যে চিহ্নগুলো দেয়া আছে তোমরা এগুলো দেখবে আর লিখবে। তারপর অ্যাক্টিভিটি সি তে আছে লুক এন্ড সে, দেখো এবং বলো, ট্রেস চিহ্নগুলো, রাইট দ্য মিসিং লেটার্স, মানে কোন বর্ণটি বাদ আছে, বাদ পড়েছে এটা তোমরা লিখবা। এখানে দেখো একটা পিঁপড়ার ছবি দেয়া আছে, আমরা জানি পিঁপড়ার ইংরেজি হচ্ছে অ্যান্ট, তাহলে অ্যান্টের এটা মিসিং আছে, তাহলে তোমরা এটা লিখে দিবে ANT অ্যান্ট। তারপর একটা বল আছে, আমরা জানি বল এর ইংলিশ হচ্ছে বল, তাহলে এখানে কি লিখবে, এখানে মিসিং আছে BA আর এখানে দুইটা L দেয়া আছে, তাহলে আমরা BALL লিখবো। তারপর ক্যাট, ডগ, এভাবে তোমরা মিসিং ওয়ার্ডগুলো দেখে লিখে নিবে। তারপর পেজ 10 এ আছে, দেখো কমান্ডস, আদেশ এন্ড ইনস্ট্রাকশনস, নির্দেশনা, কমান্ডগুলো এবং নির্দেশনাগুলো ইনসাইড দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের ভিতরে বা মধ্যে যে আদেশগুলো বা নির্দেশনাগুলো থাকে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা আছে। দেখো এতে অ্যাক্টিভিটি এতে আছে লিসেন এন্ড সে, শুনো এবং বলো। এখানে দেখো একটা বোর্ডের ছবি, বোর্ড শব্দের অর্থ বোর্ড, ডাস্টার মুছনি, চক খড়িমাটি, ফ্ল্যাগ পতাকা। তারপর আছে দেখো এখানে লিসেন এন্ড সে, অ্যাক্টিভিটি বি তে টেক দা চক, এগুলোর তোমরা অবশ্যই ডু বেঙ্গলি পড়বে, ঠিক আছে। দেখো টেক দা চক, এটির অর্থ হচ্ছে খড়িমাটিটি নাও বা চকটি নাও। তোমরা যখন ডু বেঙ্গলি লিখবে তখন তোমরা এইভাবে লিখে নিবে উপরে ডু বেঙ্গলি, অ্যানসার টু দি কোশ্চেন নাম্বার 3 তে লিখো বা 4 এ লিখো, এইভাবে লিখবে টেক দা চক, লিখে একটি হাইফেন দিবে, দিয়ে তারপর এটির বাংলা লিখবে টেক দা চক, এটার অর্থ কি খড়িমাটিটি নাও, তাহলে এখানে কি লিখবে চকটি নাও বা খড়িমাটিটি নাও, ঠিক আছে। তারপর আছে দেখো যেমন ড্র আওয়ার ফ্ল্যাগ, আমাদের পতাকা আঁকো, আমাদের পতাকা আঁকো। তারপর আছে গো টু দ্য বোর্ড, বোর্ডের কাছে যাও, ঠিক আছে। এভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা লিখবে, ডু বেঙ্গলি পড়বে। টেক দ্য চক, চকটি নাও, ড্র আওয়ার ফ্ল্যাগ, আমাদের পতাকা আঁকো, গো টু দ্য বোর্ড, বোর্ডের কাছে যাও। তারপর আছে দেখো ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার, মুছনি দিয়ে বোর্ডটি পরিষ্কার করো। তারপর দেখো পেজ 11 এ আছে এগুলো কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনস, অর্থাৎ আদেশ এবং নির্দেশনাগুলো। অ্যাক্টিভিটি এতে আছে দেখো স্ট্যান্ড আপ, অর্থাৎ উঠে দাঁড়াও, রেজ ইওর হ্যান্ড, রেজ অর্থ আমরা পড়েছি উঠানো, তাহলে রেজ ইওর হ্যান্ড অর্থ তোমার হাত উঠাও। তারপর আবারও আছে একটা ছেলে ছবি দিয়ে বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও, টাচ ইওর ইয়ার, তোমার কান স্পর্শ করো। তারপর অ্যাক্টিভিটি বি তে আছে দেখো এখানে একটি ছেলে একটি মেয়ে ব্যায়াম করছে, এই এক্সারসাইজ ব্যায়াম করা। তারপর ইট ফ্রুট, ইট অর্থ খাওয়া, ফ্রুট অর্থ ফল, ইট ফ্রুট ফল খাও। তারপর আছে ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করো, গো টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমাতে যাও, ঠিক আছে। এই প্রত্যেকটা যে সেন্টেন্স দেয়া আছে পেজ 10 11 এ, টেক দ্য চক, গো টু দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার, ড্র আওয়ার ফ্ল্যাগ, এই প্রত্যেকটা সেন্টেন্স এখানে স্ট্যান্ড আপ, রেজ ইওর হ্যান্ড, ইট ফ্রুট, এগুলো তোমরা এভাবে ইংলিশটা লিখে সেন্টেন্সটি লিখে হাইফেন দিয়ে বাংলাটি লিখবে, ঠিক আছে। তারপর এই সেন্টেন্সগুলো থেকে যদি তোমাদের ডু ইংলিশ করতে বলে যে তোমরা এই বাংলা দেয়া আছে তোমাদের ইংলিশ লিখতে হবে, তাহলে তোমরা কিভাবে লিখবে, এই যে দেখো খেয়াল করো ডু ইংলিশ, ঠিক আছে। তো এখানে আমি লিখেছি শুনো এবং বলো, তো এটার ইংলিশ আমরা পড়েছি এতক্ষণ যে শুনো, আমরা জানি শোনা ইংরেজি হচ্ছে লিসেন, এন্ড বলা হচ্ছে সে, ঠিক আছে। তাহলে শুনো এবং বলো,
আছে সে একজন নতুন ছাত্রী। এখানে যেহেতু ছাত্রী বলেছে তার মানে এটি হচ্ছে একটি মেয়ে। যদি ছাত্র বলতো তাহলে ছেলে হতো। তাহলে যেহেতু ছাত্রী বলেছে আমাদের she ব্যবহার করতে হবে, ঠিক আছে? she is a new student, সে একজন নতুন ছাত্রী। আবারও তোমাদেরকে বলি, যখন ছাত্রী লিখবে তখন আমরা সাবজেক্টে ব্যবহার করব she, এবং যখন ছাত্র বলবে ছেলে হবে তখন আমরা ব্যবহার করব he। এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে সে একজন নতুন ছাত্রী, she is a new student, ঠিক আছে? এভাবে তোমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যখন তোমরা ইংলিশ থেকে বাংলা লিখবে, লেখার পরে আবার কি করবে, খাতায় এই বাংলাগুলো আগে উঠাবে, উঠিয়ে হাইফেন দিয়ে তোমরা না দেখে আবার এটার ইংলিশগুলো লিখবে, ঠিক আছে? এইভাবে তোমরা আজকের পড়া তোমাদের হচ্ছে পেজ 6 থেকে 11 পর্যন্ত তোমাদের যে ওয়ার্ড মিনিং আছে, ডু বেঙ্গলি, ডু ইংলিশ, তারপরে এক দুটো প্রশ্ন আছে, প্রত্যেকটা পড়া তোমরা সুন্দর করে শিখে নিবে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং গুলো তোমরা অবশ্যই খাতায় ভালো করে উঠিয়ে বানান সহ সুন্দর করে পড়ে নিবে। তো আজকে তোমাদের পড়া এই পর্যন্তই, পেজ 6 থেকে 11 পর্যন্ত। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি পড়াবো। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমরা ফাইনাল সেমিস্টারে পড়া প্রথম অধ্যায়ের দিকে আমাদের পরিবেশ পড়া শুরু করেছিলাম, এবং আমাদের পড়া ছিল, আমাদের SW ছিল শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, প্রশ্ন উত্তর এবং কি বাক্সে লেখা উপাদানগুলোকে ছকের মাধ্যমে সাজানো। তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের পড়াটা কমপ্লিট করেছো। আজকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও কাঠামোবদ্ধ প্রশ্ন করব। দেখো, আমি বোর্ডে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লিখেছি। বই থেকে তোমাদের রিডিং থেকে কি প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমরা সবাই একটু বোর্ডে খেয়াল করো। দেখো, এখানে আছে পরিবেশ বলতে কি বুঝো? পরিবেশ বলতে কি বুঝো? উদাহরণ দাও। আমরা যখন রিডিং পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম চারপাশে সবকিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। পরিবেশ বলতে কি বুঝো? চারপাশে সবকিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। উদাহরণ দাও। উদাহরণ মানে তোমাদেরকে কিছু নাম লিখতে হবে কিভাবে পরিবেশ তৈরি হয়। যেমন গাছপালা, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। কি কি ছিল? পরিবেশ বলতে কি বুঝো? চারপাশে সবকিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। যেমন গাছপালা, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। তারপর দেখো, খ নম্বরে আছে পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান আর একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান। এখানে উপাদানগুলো বলাতে আমরা প্রাকৃতিক উপাদান লিখব এবং মানুষের তৈরি উপাদান লিখব। এবং যদি বলতো যে পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা বলতাম যে পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। কিন্তু এখানে উপাদান বলছে, তাই আমরা লিখব প্রাকৃতিক উপাদান, মানুষের তৈরি উপাদান। তাহলে আমাদের খ নম্বর প্রশ্ন শেষ। এখন আমরা গ নম্বরে পড়ব। দেখো, গ নম্বরে আছে পরিবেশকে কিভাবে বা কয় ভাগে শ্রেণীবিন্যাস করা যায় ও কি কি? পরিবেশকে কিভাবে বা কয় ভাগে শ্রেণীবিন্যাস করা যায় ও কি কি? তাহলে আমরা লিখব পরিবেশকে দুই ভাগে শ্রেণীবিন্যাস করা যায়। এক নম্বরে লিখব প্রাকৃতিক পরিবেশ, দুই নম্বরে লিখব মানুষের তৈরি পরিবেশ। তাহলে আমাদের তিনটি উত্তর হয়ে গেল। এখন দেখো, ঘ নম্বরে আছে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? আমরা যখন রিডিং পড়েছিলাম তখন পড়েছিলাম যে প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই কি? প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই প্রাকৃতিক পরিবেশ। যেমন গাছপালা, মাটি, পানি, বায়ু ইত্যাদি। সূর্যের আলো, যেগুলো প্রকৃতি থেকে সৃষ্টি, সেগুলো কি? প্রাকৃতিক পরিবেশের উপাদান। মানে উদাহরণে তোমরা যেমন দিয়ে এই নামগুলো লিখবে। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো? প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই কি? প্রাকৃতিক পরিবেশ। যেমন গাছপালা, মাটি, পানি, বায়ু ইত্যাদি। এখন দেখো, আছে ক নম্বরে আছে মানুষের তৈরি পরিবেশ বলতে
কি বুঝো? যে পরিবেশ মানুষ তৈরি করছে সেটাই কি মানুষের তৈরি পরিবেশ। তাহলে আমরা কিভাবে লিখব? মানুষের তৈরি উপাদান দ্বারা যে পরিবেশ গড়ে ওঠে তাই মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি উপাদান দ্বারা যে পরিবেশ গড়ে ওঠে তাই মানুষের তৈরি পরিবেশ। যেমন কি কি? যেমন ঘরবাড়ি, দালান কোঠা, বিদ্যালয়, রাস্তাঘাট, চেয়ার টেবিল ইত্যাদি। এগুলো কি মানুষের তৈরি পরিবেশের উপাদান। তাহলে আমরা লিখতে পারি মানুষের তৈরি উপাদান দ্বারা যে পরিবেশ গড়ে ওঠে তাই মানুষের তৈরি পরিবেশ। যেমন চেয়ার টেবিল, রাস্তাঘাট, দালান কোঠা, ঘরবাড়ি এগুলো কি মানুষের তৈরি পরিবেশের উপাদান। দেখো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি এই অধ্যায় থেকে লিখলাম। এখন আমরা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন করব। এখানে একটা কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া আছে, এরপর আমরা আরো কাঠামোবদ্ধ প্রশ্ন করব। দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন আসে মূলত তোমাদের 4 নম্বর প্রশ্নে। 1 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, 2 নম্বরে শূন্যস্থান থাকে, 3 নম্বরে সঠিক উত্তর বা মিলকরণ থাকে এবং 4 নম্বরে থাকে কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ প্রশ্নেতে ক নম্বরে আছে আমাদের চারপাশে আছে মাটি, পানি, বায়ু, রাস্তাঘাট, দালান কোঠা ইত্যাদি। আমাদের চারপাশে কি কি আছে? মাটি, পানি, বায়ু, রাস্তাঘাট, দালান কোঠা ইত্যাদি। এগুলো কিসের উপাদান? এগুলো কি কিসের উপাদান? এগুলো পরিবেশের উপাদান। এগুলো কিসের উপাদান? এগুলো পরিবেশের উপাদান। এই উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? প্রাকৃতিক 1 নম্বরে হবে প্রাকৃতিক উপাদান, 2 নম্বরে হবে মানুষের তৈরি উপাদান। প্রত্যেক প্রকারের 2টি করে উদাহরণ দাও। তাহলে যদি আমরা প্রাকৃতিক উপাদানের উদাহরণ লিখে আমরা লিখব মাটি, পানি ইত্যাদি। প্রাকৃতিক উপাদান লিখে কুলন দিয়ে আমরা লিখব মাটি, পানি ইত্যাদি। এবং 2 নম্বরে আছে মানুষের তৈরি উপাদান, সেখানে আমরা লিখব ঘরবাড়ি বা বিদ্যালয় ইত্যাদি। ঘরবাড়ি, বিদ্যালয় ইত্যাদি। তাহলে আমাদের দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন ক নম্বর একদম সহজ, আমরা সহজেই শিখে ফেললাম। আমাদের চারপাশে আছে মাটি, পানি, বায়ু, রাস্তাঘাট, দালান কোঠা ইত্যাদি। এগুলো কিসের উপাদান? এগুলো পরিবেশের উপাদান। এগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? এগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হবে প্রাকৃতিক উপাদান, 2 নম্বরে হবে মানুষের তৈরি উপাদান। প্রত্যেক প্রকারের 2টি করে উদাহরণ দাও। এই যে তোমরা 2টি নাম লিখবে তার সাথে কুলন দিয়ে তোমরা লিখবে প্রাকৃতিক উপাদানের সাথে হবে মাটি, পানি ইত্যাদি এবং মানুষের তৈরি পরিবেশের উপাদানের সাথে হবে ঘরবাড়ি, দালান কোঠা ইত্যাদি। এভাবে আমরা কি এই প্রশ্নটা লিখব। তারপর দেখো আমরা আরেকটা প্রশ্ন লিখব। কাঠামোবদ্ধ প্রশ্ন ক এখানে লিখলাম, এখন আমরা আরেকটা প্রশ্ন লিখব। এটা হচ্ছে কাঠামোবদ্ধ ক নাম্বার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন লিখব। পরিবেশ কি? কোন ধরনের উপাদান আমরা তৈরি করতে পারি না? প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম লিখুন।
করতে পারি না। প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম লিখো। মানুষের তৈরি পরিবেশের 5টি উপাদানের নাম লিখো। কোন ধরনের পরিবেশ কি? প্রথম প্রশ্নটা হচ্ছে পরিবেশ কি। তাহলে পরিবেশ কি আমরা কি লিখব? আমাদের চারপাশের সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের উপাদান আমরা তৈরি করতে পারি না। কোন ধরনের উপাদান আমরা তৈরি করতে পারি না? প্রাকৃতিক পরিবেশের উপাদান আমরা তৈরি করতে পারি না। প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম কি কি? গাছপালা, নদী নালা, মাটি, পানি ও বায়ু। এই 5টি নাম আমরা লিখব। তারপর দেখো আছে মানুষের তৈরি পরিবেশের 5টি উপাদানের নাম। তোমরা কি কি লিখবে? ঘরবাড়ি, রাস্তাঘাট, দালান কোঠা, চেয়ার ও টেবিল ইত্যাদি। তাহলে কি আমাদের খ নম্বর প্রশ্ন শেষ। কি লিখব? পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু মিলেই তৈরি হয়েছে পরিবেশ। কোন ধরনের উপাদান আমরা তৈরি করতে পারি না? প্রাকৃতিক পরিবেশের উপাদান আমরা তৈরি করতে পারি না। তারপর দেখো আছে প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম লিখো। তোমরা কি লিখবে? প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম হলো গাছপালা, নদী নালা, মাটি, পানি, বায়ু ইত্যাদি। মানুষের তৈরি পরিবেশের 5টি উপাদানের নাম লিখো। তোমরা লিখবে ঘরবাড়ি, রাস্তাঘাট, দালান কোঠা, চেয়ার টেবিল ইত্যাদি। তাহলে দেখো আমাদের খ নম্বর প্রশ্ন শেষ। এখানে আমি তোমাদের 2টা কাঠামোবদ্ধ প্রশ্ন দিলাম, ক নম্বর ও খ নম্বর। এগুলো তোমাদের SW থাকবে। তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন ও কাঠামোবদ্ধ প্রশ্নগুলো ভালো করে শিখে খাতায় লিখবে এবং স্কুলে এনে খাতাটা জমা দিয়ে দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।